নমস্কার আপনাদের সবাইকে। অভিষেক রুদ্রের অনুষ্ঠান, আমি দেবাশিস চক্রবর্তী আপনাদের সঙ্গে লাইভ অনুষ্ঠানে রয়েছি। তো প্রথম বলে রাখি যে লাইভ অনুষ্ঠানে আপনারা ফোন করতে পারবেন এবং যাদের মনে হচ্ছে যে বুকিং করবেন সরাসরি নিচে বুকিং নাম্বারে বুকিং করতে পারবেন। মানে একদম আপনাদেরকে খুব ক্লিয়ারলি বলি, প্রচলিত অনেক ধারণা, অনেক বিশ্বাস আজকে চ্যালেঞ্জের সামনে দাঁড়িয়ে যাচ্ছে অনুষ্ঠানের জন্য। কারণ এখানে একটা রীতিমতো কোনো একটা বিষয় নিয়ে আলোচনা হচ্ছে, তার ব্যাখ্যা হচ্ছে, তার পেছনে যুক্তিগুলো খোঁজবার চেষ্টা আমরা করছি যেরকম। পাশাপাশি ঠিক এখন এই মুহূর্তে টিভির উল্টো দিকে বসে থাকা বহু মানুষের মনে প্রশ্ন থাকে, নানান রকম ফ্যাক্ট ওরিয়েন্টেড কোয়েশ্চেন্স। নানান ঘটনা ঘটে মানুষের জীবনে, প্রত্যেক দিনের জীবন আমাদের ঘটনাবহুল জীবন, এটা মাথায় রাখতে হবে। ধরে নিন, আমি একটা এক্সাম্পল দিই আপনাকে, বুঝতে সুবিধা হবে। দুজনের সন্তান, দুটি পরিবারে তারা জন্মগ্রহণ করেছে, কিন্তু একই সময়ে জন্মগ্রহণ করার সুবাদে তারা দুজনেই দেখা যাচ্ছে একই ক্লাসে তারা পড়ছে। এবার এই যে দুজন সন্তান যারা একই ক্লাসে পড়ছে কিন্তু বিভিন্ন তারিখে তাদের জন্ম হয়েছে, দুটো ডিফারেন্স তারিখে তাদের জন্ম হয়েছে, তাদের এই তারিখ যেহেতু অন্য হচ্ছে, দুজনের ক্ষেত্রে দুরকম, একজনের ক্ষেত্রে গ্রহগত অবস্থান, তার রাশি, লগ্ন, এগুলো সব আলাদা আলাদা হচ্ছে, তাদের নক্ষত্র, তাদের গণ সবটাই আলাদা আলাদা হচ্ছে। একজন স্টুডেন্ট দুজনের মধ্যে ভালো রেজাল্ট করছে, সে র্যাঙ্ক করছে, দেখা যাচ্ছে মাধ্যমিকে সে র্যাঙ্ক করলো, অর্থাৎ 1 থেকে 10-এর মধ্যে থাকছে। আরেকজন দেখা যাচ্ছে পরীক্ষায় কৃতকার্যই হতে পারছে না। ডেফিনেটলি এটা ঘটে বিভিন্ন সময়, অকৃতকার্য অনেকে থাকে, আবার কেউ কৃতকার্য হচ্ছে এবং র্যাঙ্ক করছে, ভালো রেজাল্ট করছে। এবার তাদের দুজনের মনেই প্রশ্ন এটা জাগতে পারে এবং তাদের পরিবারের যারা বাবা মা তাদের মধ্যে প্রশ্ন জাগতে পারে যে দুরকম ঘটনা কেন ঘটছে। খুব আপাত এবং সাধারণ স্বাভাবিকভাবে যদি আমরা ভাবি, তাহলে আমরা কি দেখব, যে ছেলেটি র্যাঙ্ক করেছে নিশ্চিতভাবে তার গ্রহগত অবস্থান, তার জন্মছক, তার গ্রহের কম্বিনেশন, পড়াশুনোর ক্ষেত্রে, ক্রিয়েটিভিটির ক্ষেত্রে এটা ভালো। এটা কি আমাদের আপাতভাবে মনে হবে, জেনারেল পিপল, জেনারেল পারসেপশন হচ্ছে এটা, যে নিশ্চয়ই যে র্যাঙ্ক করেছে তার গ্রহের অবস্থান, তার নক্ষত্র, তার গণ, তার লগ্ন সবটাই খুব পজিটিভ এবং হরোস্কোপে যে গ্রহের কম্বিনেশন সে সবটাই ওর ফেভারে গেছে, ওর পক্ষে গেছে, তার জন্য রেজাল্টটা ভালো হয়েছে। আর যে খারাপ করেছে তার ঠিক উল্টো ধারণাটা আমাদের মধ্যে হবে, যে খারাপ করেছে তার মানে নিশ্চয়ই ওর জন্ম তারিখ এমন একটা তারিখ যে সময়ের গ্রহগত অবস্থান, ওর হরোস্কোপ, ওর লগ্ন, সমস্ত কিছু ওর নেগেটিভ গেছে, এগেনস্টে গেছে, যে কারণের জন্য ভালো রেজাল্ট করতে পারেনি। এবার দেখুন, এটা অত্যন্ত যুক্তিসঙ্গত, যুক্তিগ্রাহ্য হতেই পারে এই প্রশ্ন, যে এই যে দ্বিতীয় যে সন্তান তার সে এবং তার বাবা মা ভাবতে পারে যে ওর কেন ওই ভালো সময়টাতে জন্ম হলো না, অর্থাৎ ওর এমন কি দোষ ছিল, এমন কি প্রবলেম ছিল, জন্মসূত্রে তো কেউ কোনো দোষ করেনি, শিশু, তাদের জন্ম কেন ওই ভালো সময়টাতে হলো না, এই প্রশ্ন তাদের মনে থাকতে পারে। তাহলে কি তার ক্ষেত্রে প্রাপ্তিযোগ হতো, তার রেজাল্ট ভালো হতো, সে র্যাঙ্ক করতো, তাকে এই অকৃতকার্য হতে হতো না, ফেল করতে হতো না, পরীক্ষায় খারাপ রেজাল্ট করতে হতো না। কেন এটা হচ্ছে? এখান থেকেই কি জ্যোতিষের ব্যুৎপত্তি, এখান থেকেই কি সমস্ত যে কম্বিনেশন, গ্রহের অবস্থান, তার যে মূল সূত্র, এখান থেকেই কি শুরু? আমরা এই বিষয়ে আজকে জানবো, অত্যন্ত কনস্ট্রাকটিভ আলোচনা হবে, আপনারা আমাদের সঙ্গে থাকবেন। আর যার মুখ থেকে কথাগুলো শুনবো, বিশ্লেষণ, ব্যাখ্যা, তাত্ত্বিক তর্ক যার মুখ থেকে শুনবো, তিনি হচ্ছেন অভিষেক রুদ্র। আমাদের সঙ্গে আজকেও লাইভ অনুষ্ঠানে উপস্থিত রয়েছেন। আমি অভিষেককে স্বাগত জানাই আজকের অনুষ্ঠানে। ধন্যবাদ দেবাশিস দা। দর্শক বন্ধুদের প্রত্যেককে আমার আন্তরিক প্রীতি, শুভেচ্ছা এবং ভালোবাসা। তো আজকের বিষয়ে যে আলোচনাটা, সেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রত্যেক মানুষের ক্ষেত্রে, কারণ এই ধরনের আলোচনা আমার মনে হয় না আজ অবধি কখনো হয়েছে বলে কোনো জ্যোতিষ অনুষ্ঠানে। তবে এইটা জানা প্রত্যেক মানুষের পক্ষে কিন্তু খুব ইম্পর্টেন্ট। এই যে কথাটি দেবাশিস দা এই মুহূর্তে শুরু করলেন, যে কেন আজ একটা সন্তান সে হয়তো ফেল করছে, এবার এই যে ফেল করার কারণ হচ্ছে একটা গ্রহের কম্বিনেশন যেগুলো নেগেটিভলি এফেক্ট করছে, তার হরোস্কোপের মধ্যে অবস্থান করছে। এবার একটা পার্টিকুলার সময়ে, ডেটে এবং ল্যাটিটিউড এবং লঙ্গিটিউডের মধ্যে তার জন্ম হয়েছে। তার তো একটা অন্য সময়ে জন্ম হতে পারত, যে টাইমে, যে ডেটে এবং যে লঙ্গিটিউডে, ল্যাটিটিউডে গ্রহের অবস্থান শুভ ছিল। কেন হলো না, এটা জানতে হলে আমাদের সেই ফাউন্ডেশনে যেতে হবে, অর্থাৎ সেই ভিত্তি,
মানে সেই ফাউন্ডেশন যেটার ওপরে জ্যোতিষশাস্ত্র কিন্তু দাঁড়িয়ে আছে, যেটা কিন্তু আমাদের মুনি ঋষিরা দিয়ে গেছে, যেটা নিয়ে খুব কম সংখ্যক আলোচনা হয় এবং এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়। এবার এটা যদি জানতে হয় তাহলে আমাদের সেই পার্টিকুলার ব্যক্তির পূর্ব জন্মে যেতে হবে। অর্থাৎ এখানে একটা জন্মান্তরের কনসেপ্ট এসে যাচ্ছে জ্যোতিষশাস্ত্রের মধ্যে। এবার বহু মানুষ কিন্তু জন্মান্তরবাদে বিশ্বাসী নয়। আমি একজন ব্যক্তিত্বের নাম বলতে চাই, ডক্টর ইয়ান স্টিভেনসন। উনি এই জন্মান্তরবাদ অর্থাৎ রিইনকার্নেশন থিওরির ওপরে এক্সপেরিমেন্ট করেছিলেন বহু সাবজেক্টের ওপর, এবং এইটা যদি আমরা একটু গুগল ঘাঁটি তাহলে আমরা দেখতে পারবো যে উনি কিন্তু এটা প্রমাণ করে দিয়েছিলেন বিভিন্ন সাবজেক্টসের ওপর এক্সপেরিমেন্ট করে যে রিইনকার্নেশন অ্যাকচুয়ালি কাজ করে। এবং আমাদের এই সনাতন ধর্মের এই ভারতের ভূমিতে যত সিদ্ধ মহাত্মারা এসছেন তারা কিন্তু জন্মান্তরবাদের ওপরে বলে গেছেন। আমি নামটাও বলে দিচ্ছি, যিনি এই নিয়ে অনেক বিস্তরে আলোচনা করেছেন, নিগমানন্দ পরমহংসদেব, আমার দাদাগুরু। তো এই ব্যাপারটা আমাদের জানতে হবে। এবার ব্যাপারটা কি করে হচ্ছে দেখুন, জ্যোতিষশাস্ত্র কর্মের ওপরে নির্ভরশীল, অর্থাৎ পূর্ব জন্মে আমরা যেমন কর্ম করব এই জন্মে সেরকম আমরা হরোস্কোপের গ্রহের অবস্থান নিয়ে আসব। সলিউশনে পরে আসছি। প্রথমে আমাদের রুট কজটা জানতে হবে। আজ কেন আমার এই পরিস্থিতি? আজ আমার ব্যবসা ডাউন হয়ে যাচ্ছে। 3 মাস আগে ভালো ব্যবসা ছিল, হাউসফুল থাকতো, পা রাখার জায়গা পড়তো না দোকানে, কিন্তু আজ দেখছি একটা মানুষের পা পড়ছে না আমার দোকানে, পাশের দোকান হাউসফুল। বা হয়তো আমার বিবাহ হচ্ছে না, কোনোভাবেই ম্যাচিওর হচ্ছে না, আমার সন্তানের পড়াশুনোয় অমনোযোগিতা দেখা যাচ্ছে, কিছুভাবে সে পাস করতে পারছে না। তো বিভিন্ন মানুষের বিভিন্ন সমস্যা আছে। তো বিভিন্ন সমস্যার মধ্যে আমাদের সম্মুখীন হতে হয়। এর মূল কারণ হচ্ছে পূর্ব জন্মের কর্ম। এবার এইটা কিভাবে আমরা বুঝবো, কিভাবে কর্ম তৈরি হচ্ছে, কিভাবে সঞ্চয় হচ্ছে, এবং সেখান থেকে আমরা কিভাবে জিনিসটাকে নিয়ে জন্মগ্রহণ করছি। কর্ম মূলত মোটামুটি 4 ধরনে বিভক্ত, আরও কিছু ডিভিশন আছে, আস্তে আস্তে জিনিসটা বলবো। প্রথম হচ্ছে আগামী কর্ম। আগামী কর্মটা কি? আগামী কর্ম হলো আমি হয়তো এখন কিছু একটা পরিকল্পনা করছি যে সাপোজ আমি একটি গাড়ি কিনবো, 4 চাকা 4 হুইলার কিনবো। তো সেটা আমি এই মুহূর্তে ভাবলাম। এই যে ভাবলাম সেটাকে বলে আগামী কর্ম। অর্থাৎ আমি যেটা ভাবছি এটা এক ধরনের কর্ম কিন্তু উৎপন্ন হলো, সেটা মনের মধ্যে হলো, সেটা আমি ইন ফিউচার করতে যাব। যেদিন আমি ক্রয় করছি সেই 4 হুইলারটা, তখন আর একটা কর্ম পারফর্ম করছি, সেটাকে বলে ক্রিয়মান কর্ম। এটা হচ্ছে সেকেন্ড কর্ম। প্রথম হলো আগামী কর্ম, দ্বিতীয় হলো ক্রিয়মান কর্ম, অর্থাৎ ক্রিয়াশীল হচ্ছে সেই কর্মটা, মানে আমি ফিজিক্যালি সেটাকে ম্যানিফেস্ট করছি, যেটা করা হচ্ছে, যেটা আমি ভেবে রেখেছি সেটা আবার বাস্তবে আমি রূপান্তরিত করছি। একদম। এটা হচ্ছে ক্রিয়মান কর্ম। অর্থাৎ আমি 4 হুইলারটা কিনে নিলাম। এবার এই যে কিনে নিলাম, জাস্ট একটা এক্সাম্পল দিচ্ছি, কর্ম বিভিন্ন ধরনের হতে পারে। বিভিন্ন ক্ষেত্রে আমরা যখনই যাই পারফর্ম করছি কোনো একটা মনে বাসনা নিয়ে, অর্থাৎ একটা ইন্টেনশন নিয়ে, সেখান থেকে ক্রিয়মান কর্ম কিন্তু তৈরি হবে। কি ক্ষেত্রে তৈরি হবে না এটা আবার অন্য বিষয়, টপিক থেকে সরে যাব, কিন্তু আমি ওইগুলি নিয়ে অন্য কখনো সময় আলোচনা করব, কারণ এর থেকে অনেক কিছু বিষয় আছে যেগুলো আরো বলা যেতে পারে, বিশ্লেষণটা অনেক ব্যাপ্ত। হ্যাঁ। এবার এই যে ক্রিয়মান কর্মটা করলাম, এর থেকে একটা ফল আসবে। কেউ কোনো কর্ম করলে কখনো সেই কর্মের একটা পাপ ফল হয়, আবার একটা পুণ্য সঞ্চয় হয়। অর্থাৎ এই দুটো জিনিস নিয়ে আমরা কিন্তু আসছি এই পৃথিবীতে। একটা হচ্ছে ক্রেডিট, একটা হচ্ছে ডেবিট। আমাদের বুক অফ অ্যাকাউন্টসে দুটো জায়গা আছে, একটা ক্রেডিট, একটা ডেবিট। ঠিক সেরকম ক্রেডিটের জায়গাটা পুণ্য, আর পাপ যেটা সেটা হচ্ছে ডেবিটের জায়গা। এই ক্রিয়মান কর্ম থেকে যে কর্মই করি একটা কর্ম সঞ্চয় হয়ে থাকছে, সেটা পরবর্তীকালে ফলীভূত হবে। এই যে সঞ্চয়ের যে জায়গাটা, অর্থাৎ যেখানে অ্যাকিউমুলেশন করছি আমি আমার কর্মটাকে, সেটাকে বলছে সঞ্চিত কর্ম। অর্থাৎ সঞ্চয় হয়ে একটা জায়গায় সেটা আছে। এটা হলো 3 নম্বর কর্ম, অর্থাৎ সঞ্চিত কর্ম। আগামী কর্ম, ক্রিয়মান কর্ম এবং সঞ্চিত কর্ম।
এবার এই যে কর্মের যে ফলটা সঞ্চয় হয়ে আছে, এটা কিন্তু পাকেনি, ফলটা কাঁচা আছে, পাকলে তখন ফলটা পাবো। এবার একটি সন্তান ভূমিষ্ঠ হবে, এই ক্রিয়মান কর্মের কিছু ফল যেগুলো কাঁচা আছে নিয়ে সে কিন্তু বর্তমান জন্মে পদার্পণ করছে। এবার যে সময়ে এই ফলটা ফলীভূত হবে, অর্থাৎ কাঁচা ফলগুলো পাকবে, তখন আমরা এটাকে বলছি প্রারব্ধ। এই যে শব্দটা, এটা আমরা কিন্তু ভগবদ্গীতায় শ্রীকৃষ্ণের কাছে শুনে থাকবো আমরা অনেকেই। প্রারব্ধ অর্থাৎ যে ফলটা যখন ফলীভূত হচ্ছে, অর্থাৎ আমরা প্রাপ্তি করছি, তখন সেটাকে বলছি প্রারব্ধ কর্ম। তার মানে ফলটা পেকে পূর্ব জন্ম থেকে আমি পূর্ব জন্ম থেকে, এটা আমার কোনো অ্যাক্টিভিটিসের জন্য এই জন্মে আমার প্রাপ্ত হচ্ছে না। যার কারণে বহু মানুষের প্রশ্ন থাকে যে ভগবান আমি তোমাকে এত ডাকছি, এত ডাকছি, কেন আমার এত কষ্ট হচ্ছে? আমি মানুষের কোনো ক্ষতি করিনি, আমি প্রত্যেক মানুষের সেবা করেছি, হেল্প করেছি, মানুষ তাও আমার সাথে চিট করছে, আমার এত দুঃখ কেন? আমরা ভগবানকে দোষ দিই। বহু মানুষ কিন্তু এটা করে, কিন্তু এটা কিন্তু অ্যাকচুয়ালি আমাদের পূর্ব জন্ম থেকে প্রাপ্ত। জিনিসটা খুব ভালোভাবে বুঝতে হবে, খুব ইম্পর্টেন্ট। তার মানে হচ্ছে আগামী কর্ম থেকে আমরা কোনো কিছু প্রাপ্ত হচ্ছে না, আগামী কর্ম থেকে স্টার্টিং হলো যখন আমাকে ক্রিয়মান কর্ম হচ্ছে, পারফর্ম থেকে আমরা সঞ্চিত কর্মটাকে আমাদের জমা থাকে, এবং যখন আমাদের রিকর্ডিং মানে পরবর্তী আবার পুনর্জন্ম হচ্ছে, তখন সেটা প্রারব্ধ বলে, অর্থাৎ প্রাপ্ত মানে আমাদের অতীত সূত্রে প্রাপ্ত এই বলে আমাদের কাছে এফেক্টিভ হচ্ছে। অসাধারণ আলোচনা আমরা শুনবো আরো বিস্তারিত, যে এই প্রারব্ধ কর্ম অনুযায়ী তাহলে আমাদের এই বাস্তব জীবনে ফল পেতে হচ্ছে, আর এই জীবনে যেটা আমরা আবার আমাদের কর্ম থাকছে ক্রিয়মান কর্ম, সেটা আবার পরবর্তী জীবনের জন্য সঞ্চিত কর্ম হিসাবে আগামীর জন্য থাকছে। এবার তাহলে আমাদের বর্তমান জীবনে কৃত কর্মটাকে অত্যন্ত ভালো মার্গে নিয়ে যেতে হবে, নাহলে আমাদের পরবর্তী জীবনে তার ফল আমাদের ভুগতে হবে। আমরা আসবো, এটা একটা কনসেপশন নিয়ে আলোচনা। এবার কেউ একজন আমাদের বাস্তবিক ক্ষেত্রে আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন টেলিফোনে, আমি ফোনটা নেব। কে রয়েছেন ফোনে? হ্যালো। হ্যাঁ দেবাশিস নমস্কার। হ্যাঁ নমস্কার, আপনি কে বলছেন, কোথা থেকে বলছেন? হ্যাঁ আমি ডাল্লাভ থেকে বলছি। কোথা থেকে? কিংবা স্যার বললো তাকে করা হয়, কেননা তাকে তার কাছে আমি গেছিলাম, যে উপকার আমি পেয়েছি, মানে আমি গেছিলাম বলতে আমি আমার বন্ধুর সাথে গেছিলাম। তো এত উপকার পেয়েছে, আমার বন্ধুর ছেলের জন্য গেছিল। আমাকে একটু বিষয়টা ক্লিয়ার করুন, আপনার বন্ধুর সঙ্গে আপনি অভিষেকের কাছে এসেছিলেন নাকি অন্য কোথাও? আমাকে সেটাকে ক্লিয়ার করুন। না, অভিষেকের কাছেই গেছিলাম। আচ্ছা, আমার বন্ধুর সাথে গেছিলাম। তো বন্ধুর ছেলে 9-এ খুব রেজাল্ট খুবই খারাপ হয়েছিল, কিন্তু এই আজকে আমরা কিন্তু সেই রেজাল্ট খারাপ নিয়ে এবং ভালো নিয়ে কিন্তু একটা আলোচনার মধ্যে এতক্ষণ ছিলাম, শুনেছেন? হ্যাঁ, একটু আগে ওই গীতা নিয়ে বলছিলেন উনি, সুন্দর বলেছেন, যেটা আমরা বাস্তবে তাই ঠাকুরের নামেই দোষ দিই যে কি হলো, কিন্তু আমি নিজের চোখে দেখেছি যে আমার বন্ধু যে গেছিল, বন্ধুর ছেলের জন্য 9-এ এত বাজে নাম্বার পেয়েছিল যে আশাই করতে পারিনি যে মাধ্যমিকে সে পাস করতে পারবে। আচ্ছা, তখন এই স্যার উনি বলেছিলেন যে কিছু রেমেডি দিয়েছিলেন, দেওয়ার পর সে মানে খুব ভালোভাবেই পাস করেছে, ভালো নাম্বার নিয়ে পাস করেছে। ভেরি গুড। তাই আজকে আমার ছেলের জন্য আমি একটু চিন্তা ভাবনা করলাম, ঠাকুরের নামে দোষ দিয়ে এই গীতার কথা যে একটু আগেই বলছিলেন। না, আমার এটা খুব ভালো লাগলো শুনে যে এই মানে অভিষেকের কাছে এসে আপনার বন্ধুর ছেলের ভালো হয়েছে, মাধ্যমিকে খুব ভালো রেজাল্ট করেছে, এটা খুব ভালো লাগলো। একটা সিস্টেমেটিক প্রসিজিওরের মধ্যে গিয়ে কিছু রেমেডিতে ওর কাজ হয়েছে। বেশ, এবার আপনার ছেলের জন্ম তারিখ বলুন, কারণ সময় কম রয়েছে। হ্যাঁ, 15-10 2008। বেশ, টাইমটা বলুন, জন্ম সময়টা বলুন। হ্যাঁ, বিকেল 4:15। বিকেল 4:15। জন্মস্থান কোথায়? কলকাতা। কলকাতাতে জন্মস্থান। আচ্ছা, হ্যাঁ ঠিক আছে, কলকাতায় লিখবো ওটা। হ্যাঁ, আপনি শুনুন আপনার ছেলের জন্মছকে কি আছে না আছে, কি ব্যাপার একটু শুনে নিন, তারপর আপনি শেয়ার করবেন। হ্যাঁ, বুধবার দিন জন্মবার ছিল। হ্যালো, উনি কি এখন ওই দক্ষিণেশ্বরে বসছেন তো, যে চেম্বারে গেছিলাম? হ্যাঁ 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 হ্যাঁ, হ্যাঁ দক্ষিণেশ্বরে গেছিলেন? কিন্তু আমি হঠাৎ দেখছি প্রোগ্রাম চলছে। আপনি কি আপনার বন্ধুর সঙ্গে দক্ষিণেশ্বরে এসেছিলেন? দক্ষিণেশ্বরে ওনার চেম্বারে আমি গেছিলাম। দক্ষিণেশ্বরে গেছিলেন? হ্যাঁ, উনি বসছেন।
দক্ষিণেশ্বরে বসছেন, দক্ষিণেশ্বর মানে রাশি চক্রে, রাশি চক্রে এখন উনি বসছেন। হ্যাঁ, আপনি সমস্ত ডিটেলসটা টিভি স্ক্রিনের নিচে পাবেন বুকিং নাম্বার সহ। ঠিক আছে, আপনি ফোন করেছেন, আমার ভীষণ ভালো লাগছে। এবার আপনার ছেলে সম্পর্কে একটু শুনে নিন, তারপর আবার আমরা জিজ্ঞেস করবো। আচ্ছা, বুধবার দিন জন্মবার ছিল। হ্যালো 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 হ্যালো, হ্যাঁ শুনতে পাচ্ছেন? হ্যাঁ, বুধবার জন্মবার ছিল কি? হ্যাঁ, বুধবার। আচ্ছা, দেখুন, মীন রাশি, কন্যা লগ্ন, রেবতী নক্ষত্র, বুধের মহাদশায় জন্ম। আচ্ছা, এখন যেহেতু মীন রাশি, এখানে 7.5 একটা প্রভাব বর্তমানে চলছে। এই সময় যেটা দেখা যাবে, দেখবেন কোনোভাবে মনোসংযোগ কিন্তু পড়াশোনায় হবে না। ফার্স্ট পয়েন্ট। সেকেন্ড হচ্ছে ওর লগ্নে কিন্তু রবি বুধ বুধাদিত্য যোগ। ঠিক আছে, এটা একটা ভালো যোগ আছে। সেকেন্ড সেটা বলবো ভদ্রযোগ, পঞ্চমহাপুরুষ যোগ আছে, যার মধ্যে একটি যোগ হচ্ছে ভদ্রযোগ, সেটা বুধ এখানে ক্রিয়েট করেছে। এটার কারণে এই যে দুটো যোগ, এইটা কিন্তু ও এডুকেশনে কিন্তু হায়ার স্টাডিজের ক্ষেত্রে খুব ভালো একটা জায়গায় যাবে, এবং পরবর্তী ক্ষেত্রে কর্মের জায়গাও কিন্তু ওর ভালো আছে। কিন্তু আমি বলবো এইখানে একাদশ স্থানে কেতুর যে পজিশন হয়েছে, তার কারণে ওর আয়ের দিকে কিন্তু ওর আয় সাথ দেবে না। ওকে প্রচুর খাটিয়ে নেবে, 14, 15, 16 ঘন্টা কাজ করিয়ে নেবে, ওভারটাইম করিয়ে নেবে, কিন্তু ওকে যে রেমিউনারেশনটা দেবে সেটা কিন্তু ও কোনোভাবেই ওর পোষাবে না। বুঝতে পারছেন? বুঝতে পেরেছেন? এবং সেকেন্ড হাউসে এখানে যেহেতু মঙ্গলের অবস্থান আছে, এখানে পারিবারিক একটা ঝামেলা দেখা যাচ্ছে, অশান্তি দেখা যাচ্ছে আপনাদের বর্তমানে। 1 নম্বর হচ্ছে ওর পড়াশোনায় মন না বসা, যেটা অভিষেক বললেন যে পড়াশোনাতে কিছুতেই মন বসবে না। দ্বিতীয় যে আরেকটা কর্ম, তো এখন আপনি বুঝতে পারবেন না, 2008, তার মানে বয়স মোটামুটি কত হলো, 14-15 নাকি? 14-15 বছর মতো বয়স। তাহলে আপনি যেটা বুঝতে পারবেন সেটা হচ্ছে পড়াশোনার ক্ষেত্রে কি ওর সম্প্রতি মানে রিসেন্ট টাইমে অত্যন্ত অমনোযোগ, বন্ধুদের সঙ্গে খেলা, বাইরে যাওয়া, এই করা সেই করা, মানে যাই করি আমি পড়াশোনাটা সেইভাবে করব। এটার ক্ষেত্রে যেটা হবে, এটা কিন্তু ওর এই বর্তমানে এই বোর্ড এক্সামসের ক্ষেত্রে কিন্তু হ্যাম্পার করবে, যেটা কিন্তু পরবর্তীকালে প্রবলেম ক্রিয়েট করতে পারে। এবং এই যে সুন্দর দোষ দুটো তৈরি হয়ে আছে, যোগ তৈরি হয়ে আছে, এইটাকে কিন্তু পরবর্তীকালে ফলীভূত হতে দেবে না। আমি আপনাকে একটা কথা বলবো, সামনে মহাশিবরাত্রি যোগ আছে, আমি বলবো ইমিডিয়েট আপনি যোগাযোগ করে এই জায়গাটাকে যদি ঠিক করতে পারেন, তাহলে ওর কিন্তু এই জায়গাটা এত সুন্দরভাবে গড়ে যাবে যে এমন জায়গায় চলে যাবে আপনি নিজেও কল্পনা করতে পারবেন না। ওকে, বলবেন কি, আমি আমার বন্ধুর সাথে যখন গেছিলাম, আমি নিজের চোখে দেখেছি যে আমার বন্ধু খুব মানে কান্নাকাটি করতো আমার কাছে। সেই ছেলে আজকে কত সুন্দর রেজাল্ট করেছে, মানে বললে মানে এটা বেশি বলা হয়ে যাবে। তার জন্য আমি চিন্তা করলাম যে যখন সিটিভিএনে আপনি হঠাৎ দেখলাম যে আমি সিটিভিএনে আপনি বসছেন, হ্যাঁ, তো আমি চিন্তা করলাম যে আপনি কি তাহলে এই দক্ষিণেশ্বরে এখন চেম্বার কি দক্ষিণেশ্বরে আছে আপনার? দক্ষিণেশ্বরে আছে, দক্ষিণেশ্বরে চেম্বার আছে। আপনারা নিচে আপনি বুকিং নাম্বারটা দেখতে পাচ্ছেন, এই যে 6289059031 লালের মধ্যে লেখা রয়েছে টিভি স্ক্রিনের নিচে, এই যে দেখাচ্ছি আমি। এই নাম্বারটাতে আপনি ফোন করে যোগাযোগ করুন, ওনার চেম্বারে আসুন। চেম্বারে আসলে নিশ্চয়ই রাশিচক্র চেম্বার দক্ষিণেশ্বরে, সেখানে আসুন, ওখানে কথা হবে, আলোচনা হবে, আপনার ছেলেও ভালো রেজাল্ট করবে, আপনার দুশ্চিন্তার কারণ নেই। কবে মাধ্যমিক দেবে? কবে? সামনের বছর দেবে মাধ্যমিক? সামনের বছর যদি মাধ্যমিক দেয়, ইমিডিয়েট আসুন। এবং অভিষেক যেটা উল্লেখ করলেন যে সামনে কিন্তু মহাশিবরাত্রি রয়েছে 9 তারিখে, আগামী মার্চ মাসের। এই 9 তারিখের দিনটা এমন, শিবরাত্রি এবং অমাবস্যাও পড়ছে একই দিনে, অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা দিন, মুহূর্ত। এই সময় কিন্তু আপনি এসে, এবং আমি আপনাকে সামনে রেখে সবাইকে বলবো যে যাদের ছেলেমেয়েরা মাধ্যমিক হায়ার সেকেন্ডারি দেবে, পরের বছর যারা দেবে, তাদের জন্য কিন্তু এটা অত্যন্ত মোক্ষম সময়। তারা সমস্ত এই যে ত্রুটি বিচ্যুতিগুলো, গাফিলতি, পড়াশোনায় মন দিচ্ছে না, পড়ছে তো মনে থাকছে না, পড়তে বসছে তো অন্যদিকে মন থাকছে, এই যে প্রবলেমগুলো, সেগুলো দূর করবার জন্য নিচের এই বুকিং নাম্বারে 6289059031 এই নাম্বারে কিন্তু যোগাযোগ করুন। ঠিক আছে, অনেক ধন্যবাদ আপনাকে। আর কেরিয়ারের ব্যাপারটা যেটা অভিষেক বললেন, সেটা আপনি পরবর্তীকালে কনসাল্ট করুন, বাট ফার্স্ট হচ্ছে একাডেমিক কেরিয়ারটা তৈরি করুন।
এটা হচ্ছে আপনার কাছে অনুরোধ থাকবে। থ্যাংক ইউ ভেরি মাচ অভিষেক, খুব ভালো লাগলো শুনে যে আজ থেকে উনি নিশ্চিতভাবে বছর 1.5-2 আগে হয়তো এসেছিলেন, তো সেই সময় আসা একজন মানুষ তিনি প্রশংসায় পঞ্চমুখ হচ্ছেন। আমার মনে হয় এটা আপনারও ভালো লাগার জায়গা একটা, যে একজন ক্লায়েন্টের কাছ থেকে এই ফিডব্যাকটা পাওয়ার জন্য কিন্তু সবাই অপেক্ষা করেন, আর কোনো আকাঙ্ক্ষা থাকে না যে একজন আসবেন দেখাবেন, তিনি আবার পরবর্তী সময় সিটিভি এনে ফোন করে বলবেন যে না আমি সুস্থ আছি, ভালো আছি, ঠিক আছি, আগের থেকে অনেক খুশি আছি। সব থেকে বড় কথা হচ্ছে রেমেডির একটা টেকনিক আছে। হ্যাঁ, এই যে প্রারব্ধ কর্ম, এই প্রারব্ধের আবার 3টে ডিভিশন আছে। আমি প্রারব্ধ অবধি এসেছি, এই ডিভিশনের ওপর নির্ভর করছে আমি রেমেডিটা ঠিক কিভাবে দেব, বা আদৌ রেমেডি দেওয়া যাবে কি না। যার কারণে আমি সবাইকে চট করে রেমেডি দিই না, কারণ সবাইকে চট করে রেমেডি দেওয়া যায় না। প্রারব্ধের 3টে ডিভিশন আছে, একটা হচ্ছে দৃঢ় কর্ম, একটা অদৃঢ় কর্ম, আর 3 নম্বর দৃঢ় অদৃঢ় কর্ম। এবার এগুলো কিভাবে কাজ করছে? দৃঢ় কর্ম হচ্ছে সেই সব কর্মগুলো যেগুলোকে চেঞ্জ করা খুবই কঠিন, মানে খুব কঠিন থেকে খুব কঠিন, মানে 90%ই এমনভাবে এটা ফিক্সড হয়ে থাকে যেগুলোকে কোনোভাবে রেমেডি দিয়ে কিন্তু চেঞ্জ করা যায় না। যেমন আমাদের যে মৃত্যু যোগ, এই যে মৃত্যু যোগ মানুষের, এটা কিন্তু অপ্রতিরোধক, আমাদের কিন্তু এতে হাত নেই, এটা কিন্তু ঈশ্বরের কাছেই এটা সীমাবদ্ধ এই শক্তি, এবং এটা ঈশ্বরই রাখেন। ঠিক সেরকম অদৃঢ় কর্মে কিন্তু রেমেডি প্রোভাইড করা যায়, এবং এই অদৃঢ় কর্মের মধ্যে অনেক সময় যদি আমরা একটু খুব ডিভোটেড হয়ে একটু মনোসংযোগ দিয়ে যদি ঈশ্বরের আরাধনা করি, তাহলে অনেক কিছু জিনিস কিন্তু ছোটোখাটো কেটেও যায়, মানে অ্যাস্ট্রোলজার কাছে ভিজিট হয়তো করতেই হলো না। 3 নম্বর হচ্ছে যে দৃঢ় অদৃঢ় কর্ম। এই যে দৃঢ় অদৃঢ় কর্ম, এইখানে অ্যাস্ট্রোলজিক্যাল রেমেডি কিন্তু ম্যাক্সিমাম কাজ করে, এবং এইটার ক্ষেত্রে কিন্তু এইভাবে যদি অ্যাপ্লাই করা যায় বিভিন্ন ধরনের অ্যাস্ট্রোলজিক্যাল রেমেডি, তাহলে এই কর্মগুলো কিন্তু আস্তে আস্তে বশীভূত হয়। মানে একদম সত্যি কথা, এগুলো আমাদের সত্যি অজানা ছিল। এই যে এতদিন এত অনুষ্ঠান হয়, এত মানুষ এর কাছ থেকে মানুষ দেখেন, রেমেডি নেন, কিন্তু এই যে বিশ্লেষণ, এই ব্যাখ্যা আপনারা ট্যালি করুন, বিচার করুন। আমি পুরো পাবলিক ডোমেনে বিষয়টাকে ওপেনলি আমি ছেড়ে দিলাম, আপনারা বিচার করে দেখুন যে ঠিক কোন জায়গাটাতে রেমেডি হয়। এটা নিয়ে কিন্তু কেউ আলোচনা করেননি কখনো। ভেরি ইউনিক, ভেরি অথেন্টিক। তো এই জায়গাটা দেখে একটু আপনারা মাথায় রাখুন। সঙ্গে এটা কন্টিনিউ হবে, আরো আছে, কন্টিনিউ হবে না, এখনো বলা যেতে পারে মিনিট দেড়েক মতো সময় রয়েছে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, এটা কিন্তু কন্টিনিউ চলবে, একটা স্টোরিও শেয়ার করব পরের দিন। ভেরি গুড, আমরা এই নিয়ে আলোচনায় থাকবো। তবে এখন শিবরাত্রির জন্য বুকিং হচ্ছে, বুকিং করবেন, এবং যে চেম্বারগুলো রয়েছে বিভিন্ন ডেস্টিনেশন, আমি আর নতুন করে বলছি না, প্রত্যেক দিন বলাটাও ঠিক নয়। এই যে দেখুন নিচে নাম্বার রয়েছে, ডিটেলস এখানে যাচ্ছে। এই চেম্বারগুলোতে অভিষেক রুদ্র বসছেন, যেখানে যার কনভিনিয়েন্ট মনে হবে তিনি সেই চেম্বারে যোগাযোগ করবেন, দেখাবেন, ভালো থাকবেন কি খারাপ থাকবেন কি মাঝারি থাকবেন, যেরকমই থাকুন না কেন, টেলিভিশন আপনি শেয়ার করবেন। ঠিক যেরকমভাবে আজকের ভদ্রলোক করলেন, ঠিক তেমনিভাবে আপনারা জানাবেন যে আপনারা কীরকম রয়েছেন। আচ্ছা, একটা কথা বলি, এই যে অত্যন্ত চঞ্চল, আমি ভালো খারাপের আসছি না, খুব চঞ্চল ছেলে, যার জন্য বাবা মার একেবারে মানে তার উৎপাটনের শেষ নেই আর কি, সারাদিন ধরে গন্ডগোল করছে, তাদেরকে স্থিতপ্রজ্ঞ করা যেতে পারে? হ্যাঁ, ডেফিনেটলি করা যেতে পারে। তার জন্য কিছু স্পিরিচুয়াল প্রয়োগ আছে যেগুলো আমরা করতে পারি, এবং বিশেষ করে এটা আধ্যাত্মিক প্রতিকার, স্পিরিচুয়াল যেটা, কারণ আধ্যাত্মিক প্রতিকারটাই হচ্ছে এমন একটা প্রতিকার যেটা খুব বড় বড় দোষকে খণ্ডন করা যায়, বড় বড় সমস্যার নিবারণ করা যায় একেবারে।